উদয়ের হাত ধরে আজ এই সান্যাল বাড়িতে প্রবেশ করে কৃতিকা। শাশুড়ি বিভাবতী দেবী বরণ করে ছোট বৌমাকে ঘরে তোলেন। দিদি শাশুড়ি সত্যভামা দেবী থুতনিতে চুমু খেয়ে নাত বউকে জড়িয়ে ধরেন। ননদ আললিকা ছোট বৌদি কৃতিকার লেজুর হয়ে পিছনে লেগে থাকে। শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্যের আদর ভালোবাসা পেয়ে আপ্লুত হয়ে যায় কৃতিকা। ফুলশয্যার রাতে উদয়ের হাতে হাত দিয়ে কথা দেয়, তোমাকে ও তোমার পরিবারকে ভালোবাসায় ভরিয়ে রাখবো উদয়। আমার জন্য কারোর কাছে তোমাকে কোনো কথা শুনতে হবে না। আমি এবাড়ির সবাইকে আপন করে নেব দেখো। নতুন বউয়ের গাল দুটো টিপে দিয়ে উদয় বলেছিল, সবার কথা ছাড়ো কৃতিকা, এখন শুধু আমার কথা ভাবো। আসলে উদয়ের সঙ্গে কৃতিকার প্রেমের বিয়ে, আর এই বিয়েতে দু পরিবারের একদম মত ছিল না। উদয়ের বাবা সুধন্যবাবু পেশায় ব্যবসায়ী। বহরমপুর শহরে তাদের বড় ওষুধের দোকান আছে। সেখানে ৩-৪ জন ডাক্তারবাবু নিয়মিত চেম্বার করেন। খুব চালু দোকান। উদয়ের বাবা ও দাদা উত্তম দুজনে পুরো ব্যবসাটা দেখাশোনা করেন। হসপিটাল ম্যানেজমেন্ট পড়ার পর উদয় বহরমপুর শহরের নামী একটা বেসরকারি নার্সিংহোমে চাকরি পেয়ে গেছে। বাড়িতে ঠাকুমা সত্যভামা দেবী, মা বিভাবতী দেবী, বৌদি সুপ্রীতি ও একমাত্র বোন আললিকাকে নিয়ে তাদের ৫১বর্তী সংসার। সংসারের ক্ষুদে সদস্য উত্তম সুপ্রীতির একমাত্র ছেলে তোজো। চাকুরিরত ছোট ছেলের জন্য বিভাবতী দেবীর বড় বৌমা সুপ্রীতির মতো দেখতে সুন্দরী তথা বাবা মায়ের একমাত্র মেয়ে এমন বৌমা করার ইচ্ছা ছিল। তাহলে বেয়াই বাড়ি থেকে পাওনাপত্র বেশ ভালোই পাওয়া যাবে। উনি নিজে এমন ২-৪টি পাত্রীর সন্ধান করেও রেখেছিলেন। কিন্তু বাদ সাধে উদয় পরিষ্কারভাবে বাড়িতে মাকে ঠাকুমাকে জানিয়ে দেয় সে কৃতিকাকে ভালোবাসে আর তাকেই বিয়ে করবে। কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন সুধন্যবাবু ও বিভাবতী দেবী দুজনেই। কৃতিকাকে এবং তাদের পরিবারকে দীর্ঘদিন ধরে চেনে উদয়ের পরিবার। তাদের পাশের পাড়ায় বাড়ি কৃতিকাদের। কৃতিকার বাবার বহরমপুরে ইলেকট্রনিক্সের দোকান আছে। এক ভাই কাঞ্চন ১০ম শ্রেণীর ছাত্র ও মা গৃহবধূ। উদয়দের পরিবারের মতো বড়লোক না হলেও মোটামুটি সচ্ছলভাবে দিন কাটে তাদের। কৃতিকার সঙ্গে উদয়ের সেই কোন স্কুলবেলা থেকে প্রেম। দুটো পরিবারের অর্থনৈতিক ব্যবধান কখনো তাদের মাঝে আসেনি। তাই কৃতিকার গ্র্যাজুয়েশন শেষ হবার পরেই উদয় বাড়িতে কৃতিকার কথাটা জানিয়ে দেয়, আর তখনই দুদিক থেকে ঝড় ওঠে। উদয়ের পরিবার পাশের পাড়ার সাধারণ দেখতে সাধারণ পরিবারের মেয়ে কৃতিকাকে ছেলের বউ হিসেবে দেখতে নারাজ। অপরদিকে কৃতিকার বাবা মাও চায় না তাদের একমাত্র মেয়েকে এত বড়লোক অহংকারী নাকুচু পরিবারে বিয়ে দিতে। তবে শেষ পর্যন্ত উদয় কৃতিকার জেদের কাছে নতি স্বীকার করতে হয় দুপক্ষকে। তাদের বিয়েটা পারিবারিকভাবে অনুষ্ঠান করেই সুসম্পন্ন হয়। বিয়ের পর থেকেই কৃতিকা উঠে পড়ে লাগে এ সংসারে ভালো বউয়ের তকমা পেতে। উদয়ের বউ হিসেবে সে যে একদম পারফেক্ট তা প্রমাণ করতে। বিয়ের ১ সপ্তাহের মধ্যেই শাশুড়ির পিছনে পিছনে রান্নাঘরে ঢোকে সে। শাশুড়ি মাও মুচকি হেসে নতুন বৌমাকে হেসেলের দায়িত্ব বাড়ির প্রত্যেক সদস্যের কার কি পছন্দ অপছন্দ বুঝিয়ে দিয়ে সরে পড়েন। কৃতিকাও লেগে পড়ে সবার মনোরঞ্জনে। বিয়ের প্রায় ৬ মাস অতিক্রান্ত হয়েছে। এখন সান্যাল পরিবারে কৃতিকাকে ছাড়া কারোর এক মুহূর্ত চলে না। সবার কাছে কৃতিকা এখন ভালো বৌমা, লক্ষ্মী বৌমা। সকালে বিকেলে চা কৃতিকার হাতে ছাড়া খান না তার শ্বশুর শাশুড়ি। কৃতিকার মতো নিরামিষ রান্না নাকি এ বাড়িতে কেউ করতে পারে না। তাই প্রতিদিন দিদি শাশুড়ির রান্নাটা তাকে করতে হয়। আবার মডার্ন রান্নাগুলো ননদদের আবদার মতো ইউটিউব দেখে তাকেই বানাতে হয়। দোকানে ভাসুর শ্বশুরের টিফিন তাকে করে দিতে হয়। আবার প্রতি সন্ধেতে বড় যা তোজোকে তার কাছে পড়তে পাঠিয়ে দিয়ে মনের সুখে ফেসবুকে ডুবে থাকে। তোর তো বরাবরই ভালো রেজাল্ট ছোট, উদয়ের মুখে শুনেছি। তোজোর পড়াশোনাটা তুই একটু দেখ না বোন। বড় জায়ের মিষ্টি কথায় সেদিন হ্যাঁ করেছিল সে। তারপর বিষয়টা প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন শাশুড়ির সমস্ত রকম হাই ফরমাস
তাকে শুনতে হয়। তুমি খুব ভালো মনের মেয়ে ছোট বৌমা, আমার সব কথা শোনো, আমাকে নিজের মায়ের মতো ভক্তি শ্রদ্ধা করো। আর ওই বড় বৌমা বড়লোক বাবার একমাত্র আদরের মেয়ে, শ্বশুর শাশুড়িকে সম্মান করতে জানে না। আমি আশীর্বাদ করি ছোট বৌমা, স্বামী পুত্র নিয়ে তুমি সুখী হও। বাতের যন্ত্রণায় কাতর শাশুড়ির পায়ে আয়ুর্বেদিক তেল মালিশ করতে করতে তার মুখে প্রশংসা শুনে গর্বে বুকটা ফুলে ওঠে কৃতিকার। না, সে পেরেছে, শাশুড়ির মন জয় করতে পেরেছে। ওদিকে আরামে চোখ বুজে বিভাবতী দেবী। এখন বিষয়টা এমন হয়েছে, রান্নাঘরের যাবতীয় দায় দায়িত্ব এসে পড়েছে তার ঘাড়ে। সবাই শুধু সময়ে সময়ে কে কি খাবে অর্ডার করে দেয়। ননদিনী আলোর সবচেয়ে প্রিয় বৌদি সে। প্রায়ই ছোট বৌদির শাড়ি গয়না ব্যাগ জুতো ব্যবহার করে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে যায়। পরে সেগুলো সব গুছিয়ে রাখে কৃতিকা। মাঝে মাঝে দুজনে ফুচকা খেতে বের হয়। সেখানে আলো বলে, তুমি কি ভালো ছোট বৌদি, একদম আমার বন্ধুর মতো। ওই বড় বৌদি একদম কুচুটে স্বার্থপর, আমায় কিছু জিনিস ব্যবহার করতে দেয় না। আমি তোমাকে খুব ভালোবাসি ছোট বৌদি। গর্বে বুকটা ফুলে ওঠে কৃতিকার। না, সে পেরেছে। নিজের ঐকান্তিক চেষ্টায় পরিশ্রমে উদয়ের সংসারে নিজেকে গুরুত্ব সহকারে প্রতিষ্ঠা করতে পেরেছে। আজকে সে ভালো বৌমা, ভালো বৌদি, দিদি শাশুড়ির আদরের নাত বউ, জায়ের কাছেও তার আদরের ছোট বোন। কিন্তু এত সুখেও বুকটা চিনচিন করে ওঠে তার। চেষ্টা করেও ভালো স্ত্রী হতে পেরেছে কি? উদয়ের সঙ্গে আজকাল সামান্য কারণে খিটিমিটি লাগছে তার। উদয় যেন বদলে গেছে, আর আগের মতো নেই। দিন দুই আগে রাত্রে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। দুদিন ধরে দুজনের কথা বন্ধ। বাড়ির অবশ্য কেউ বিষয়টা জানে না। উদয় ভীষণ বিরক্ত তার উপর। তুমি সব সময় ঘর সংসার রান্নাঘর নিয়ে পড়ে আছো কৃতিকা। আমি যে তোমার স্বামী, আমাকে তুমি কতটুকু সময় দাও? সারাদিনের ক্লান্তির পর সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি তুমি তোজোকে পড়াচ্ছ, তারপর সবার খাবার তদারকিতে ব্যস্ত। রাত্রে শোবার ঘরে আসতে আসতে সেই রাত 10টা। ছুটির দিনেও তোমাকে পাই না আমি। সেদিন তুমি স্পেশাল রান্না বান্নাতে ব্যস্ত। বাইরে সিনেমা দেখতে যাব, ডিনারে যাব, সেখানেও সবসময় আলোকে সঙ্গে নিয়ে যাও তুমি। কেন আলোকে বারণ করতে পারো না? মা বাবার সঙ্গে যখন তখন আত্মীয়দের বাড়ি ঘুরে বেড়াচ্ছ। হানিমুনে সিমলা গেলাম, সেখানেও দাদা বৌদি পিছু নিল। সেখানে তুমি তোজোকে নিয়ে ব্যস্ত থাকলে। আচ্ছা, আমাদের ব্যক্তিগত জীবন বলে কিছু নেই? সব সময় কেউ না কেউ তোমাকে ডাকছে, সব সময় কারণ না কারোর ভাই ফরমাস শুনতে তুমি ব্যস্ত। সেখানে আমার জন্য সময় কোথায়? ভীষণ রাগে সে বলেছিল, বারে, যার জন্য করি চুরি সেই বলে চোর। এটা কেমন কথা? আমি তোমার বাড়িতে সবাইকে ভালোবেসে সবাই সবার মন জুগিয়ে চলার চেষ্টা করি, এই জন্য যাতে কেউ তোমাকে আঙুল তুলে বলতে না পারে, উদয় তোর পছন্দ ভালো নয়, তোর বউটা খুব খারাপ। তাই তো আমি সবার মনের মতো হওয়ার চেষ্টা করি। ভীষণ রাগে উদয় বলেছিল, হ্যাঁ, তাই করো। সকাল সন্ধ্যা সকলের মনোরঞ্জনে ব্যস্ত থাকো, নিজের দিকে সময় দিও না। সবে মাত্র 8 মাস বিয়ে হয়েছে, নিজের চেহারার একই হাল করেছো দেখো। সব সময় ঠাকুমার কথা মতো শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছ, চুড়িদার কুর্তি সব আলমারিতে ঢোকানো আছে। এত করে বললাম ওপেন ইউনিভার্সিটিতে ইতিহাসে এমএতে ভর্তি হয়ে যাও, পড়াশোনাটা শেষ করো, 2-4টে চাকরির পরীক্ষা দাও, একটা কথাও শুনলে না। ভালো বউ ভালো বৌমা হওয়ার ভূত মাথায় চেপেছে যে। এখন যত খুশি মনের সুখে সংসার করো, ভবিষ্যতে কোনো ঝামেলা হলে আমাকে বলতে আসবে না, নিজের সমস্যার সমাধান নিজেই করবে। উদয় বেরিয়ে গেলে কেঁদে ফেলে কৃতিকা। কাঁদতে কাঁদতে বলে, সব করছি শুধু তোমার জন্য উদয়, আর তুমি বুঝলে না। কয়েক মাস পর কৃতিকার ভীষণ শরীর খারাপ। ডাক্তারবাবু বলেছেন কৃতিকা সন্তান সম্ভবা। এখন ভীষণ যত্নে রাখতে হবে তাকে। ওদিকে কৃতিকার শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। একদম বিছানা ছেড়ে উঠতে পারে না, মাথা ঘুরিয়ে পড়ে যায়। দিনে 5-6 বার বমি হয়, যা খায় বমি হয়ে উঠে যায়। উদয় তার কাজে খুব ব্যস্ত,
তবুও সকাল সন্ধ্যা রাত যতটা পারে কৃতিকাকে চোখে চোখে রাখে। কৃতিকা আশা করেছিল তার সন্তান হওয়ার কথা শুনে এ বাড়িতে সবাই তাকে মাথায় করে রাখবে, কিন্তু বাস্তবে উল্টো চিত্র ধরা পড়ে। উদয় সকলের সামনে কৃতিকাকে রান্না করতে বা সংসারের ভারী কাজ করতে বা অহেতুক ছোটাছুটি করতে বারণ করে দিয়েছে, আর তাতেই বেজায় চটেছে তার দিদি শাশুড়ি ও শাশুড়ি। সেদিন কৃতিকা শোনে শাশুড়ি জায়ের সঙ্গে আলোচনা করছেন, একবারে নবাব নন্দিনী এসেছেন, বসিয়ে বসিয়ে ওনার সেবা দিতে হবে, বাচ্চা যেন আর কারো হয়নি, আমরা যেন গর্ভাবস্থায় কোনো কাজ করিনি। কি আর করবেন মা, আপনার ছোট ছেলে যে খুব বউ ভক্ত, বউয়ের ভেড়া, ওর বউকে দিয়ে কোনো কাজ করানো যাবে না, স্পষ্ট করে বলেই দিয়েছে তো। বড় যা সুপ্রীতি বলে, আহ বড় বৌমা, দেখো না কি করি। যেমন মিষ্টি মিষ্টি কথায় মাথায় হাত বুলিয়ে এতদিন সব কাজ করিয়েছি, তেমনি আবার সব কাজ করাবো। উদয় তো আর সারাদিন বাড়ি থাকে না। কৃতিকা কিন্তু দারুণ রাঁধে মা, মুখে লেগে থাকে। হ্যাঁ, মেয়েটার এই গুণটা দেখেই তো ওকে রান্নাঘরে ঢুকিয়েছি বড় বৌমা। আর ভালো বৌমা বলেই তো ওকে দিয়ে সব কাজ তুলে নিই। সংসারে থাকতে গেলে মুখে মিছরি ডাকতে হয় বড় বৌমা, এই সংসারে মানুষ প্রশংসার বশ। এসব শুনে এসে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে কৃতিকা। মনে মনে ভাবে, ইস আমি কত বোকা। ননদ আললিকা এখনো তার আলমারি থেকে টেনে টুনে সব ড্রেস বের করে পরে বড় বৌদির সঙ্গে বাইরে বেড়াতে যায়, ফুচকা খেতে যায়, ভুলেও তার জন্য কিছু আনে না। পরে সেই সব জামাকাপড় গয়না তার ঘরে আগের মতোই ছুঁড়ে দিয়ে যায়, কিছুই গোছগাছ করে দেয় না। শরীর খারাপ থাকায় আলোকে একদিন সে বলেছিল, কাল আমার যে সালোয়ারটা পরে কলেজে গিয়েছিলে ওটা কেচে ধুয়ে ইস্ত্রি করে আবার আগের মতন ভাঁজ করে আলমারিতে রেখে দেবে তো। এ কথা শুনে আলোর সে কি রাগ, আর তারপর ফুপিয়ে ফুপিয়ে কান্না। আমাকে ছোট বৌদি জামা কাপড় কাচতে বলেছে, আমি কি জামা কাপড় কাচি মা? এই ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে সবার কি আলোচনা। ডিনার টেবিলে শ্বশুরমশাই তাকে স্পষ্ট করে বলেন, ছোট বৌমা, মানলাম তোমার শরীর খারাপ, তা বলে নিজের কাজগুলো নিজে করবে না, শাশুড়ি ননদকে করতে বলবে, এটা কেমন কথা? বড়জা সুপ্রীতি ফুঁসে ওঠে, ডাক্তারবাবু তো ওকে বেড রেস্টে থাকতে বলেছেন, তো ঘরে বসে বসে তোজোকে পড়াতে কি অসুবিধে? সন্ধেতে কয়েক মাস তোজোকে পড়িয়েছে, এখন আবার মুখের উপর বলে দিল, দিদিভাই আমি তোজোকে পড়াতে পারবো না। আমার ভীষণ মাথা ঘোরায়। বোঝো কাণ্ড, অজুহাত আর কাকে বলে? এ সময় ছোট বাচ্চাকে ভালোবাসতে হয়, তাই না? তোজোকে তো এখন আর কাছেই ডাকে না কৃতিকা। বড় জায়ের অভিযোগে কেঁদে ফেলে সে। আসলে এখন সন্ধ্যেতে উদয় বাড়ি এসেই ঘরের দরজা বন্ধ করে দেয়। একটু সময় দুজন একান্তে কাটায়। শাশুড়ি যার ননদদের দৃষ্টির আড়ালে এটা ওটা তার ভালো লাগার জিনিস এনে খাওয়ায় বউকে। এটাই বড় জায়ের মানসিক অশান্তির কারণ। রাত্রে উদয়ের কাছে ভেঙে পড়ে কৃতিকা, কেঁদে কেঁদে অভিযোগ করে, কেউ আমাকে ভালোবাসে না উদয়, সবাই কড়া কড়া কথা বলে। সংসারে এখন আমি কাজ করতে পারি না, রান্না বান্না করতে পারি না বলে সবাই কথা শোনায়, খুব খারাপ লাগে। তোজোকে এত ভালোবাসি, তবু দিদিভাই কি বাজেভাবে আমাকে বলল। বউয়ের চোখের জলটা মুছে দিয়ে উদয় বলে, এটা তো হওয়ার ছিলই কৃতিকা, শুধু সময়ের অপেক্ষা করছিলাম। জিজ্ঞাসু দৃষ্টিতে সে উদয়ের দিকে তাকায়। উদয় বোঝায়, আসলে কি জানো কৃতিকা, সংসারে তুমি হাজারটা ভালো কাজ করো, প্রশংসা জুটবে কম। একটা কিছু খারাপ বা ভুল কাজ করো, তখন তোমার দিকে আঙ্গুল উঠবে হাজারটা। এই সংসারে প্রত্যেকটি মানুষের মধ্যেই ভালো মন্দ দুটো দিকই আছে, তোমাকে দুটো দিকই মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে। সংসারে একেবারে ভালো বা পারফেক্ট চেষ্টা করলেও হওয়া যায় না। তোমার প্রতিপক্ষ সেই পারফেক্টের মধ্যেও মন্দ দিকগুলো ঠিক খুঁজে বার করে নেবে। বিয়ের পরে এ বাড়িতে এসে তুমি সবার চোখে ভালো বৌমা, ভালো বউ, ভালো বৌদি হতে গিয়েছিলে, এজন্য প্রাণপাত পরিশ্রম করেছ, নিজেকে ভুলে সবাইকার সব চাহিদা মিটিয়েছ, তাই তুমি খুব ভালো ছিলে। তোমার কাছে পরিবারের সবার প্রত্যাশাও দিন দিন বেড়েছে। এখন তুমি
ওদের প্রত্যাশা মতো বা চাহিদা মতো কিছুই করতে পারছো না। উপরন্তু সবার কাছে তুমি ভালোবাসা বা সহানুভূতি প্রত্যাশা করছো, ওরা তোমাকে তা দিতে নারাজ। তাই এখন তুমি খারাপ বৌমা। ওই যে আলোকে তুমি উল্টে কিছু হুকুম করেছ, তাতে ওর গোসা হয়েছে। আমার মা বোন হুকুম দিতে অভ্যস্ত, শুনতে নয়। অবশ্য আমার পরিবারের সবাই খারাপ নয়, আমার ঠাকুমা বোন মা যথেষ্ট ভালো মানুষ, কিন্তু এতদিন বিনা বাক্য ব্যয়ে ওদের হুকুম তামিল করেছ তুমি, তাই দোষ তোমারও আছে। দেখো কৃতিকা, তোমার ব্যক্তিত্ব তোমার নিজের কাছে, তাকে তুমি যেভাবে সবার কাছে উপস্থাপিত করবে, সবাই তোমাকে সেভাবেই গ্রহণ করবে। তাই চাকরানির মতো প্রভুর সব আদেশে হ্যাঁ হুজুর না করে কখনো দৃঢ়ভাবে না বলতে শেখো। দেখো বৌদি কি সুন্দরভাবে নিজেকে সময় দেয়, আবার সবার সাথে মিশে বাড়িতে থাকে। সেরকম তুমিও নিজেকে সময় দাও, নিজেকে ভালো রাখো। সংসারে কি করবে আর কি করবে না তার সিদ্ধান্ত নিজে নিতে শেখো। তাহলে তুমি নিজে ভালো থাকবে আর আমিও ভালো থাকবো। চুপচাপ উদয়ের সব কথাগুলো শুনে কৃতিকা মনে মনে ভাবে, দরকার নেই বাবা সবাইকার মন জুগিয়ে ভালো বউ ভালো বৌমা হওয়ার। আজ থেকে আমি যেমন ভালো মন্দের মিশেল সেরকম থাকবো। ভালো বৌমার ট্রফি পাওয়া দরকার নেই আমার। উদয়ের গলা জড়িয়ে কৃতিকা বলে, কয়েকটা দিন মায়ের কাছে ও বাড়িতে রেখে আসবে গো। মাকে বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে। বউয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উদয় বলে, অবশ্যই কৃতিকা, কাল সকালে মাকে বাবাকে এ কথাটা তুমি বলবে। বিকেলে আমি তোমাকে ও বাড়ি পৌঁছে দিয়ে আসবো। এখন ঘুমাও তো। উদয়কে জড়িয়ে ধরে কৃতিকা বলে, শ্বশুরবাড়ির সবাই যেমনই হোক, জীবনসাথী আমি ভালোই পেয়েছি। রেগে গেলে তুমি যা একটু মন্দ হয়ে যাও, বাদবাকি ওভারঅল ভালো মানুষ। এখন দেখার বাপকা বেটা কেমন হয়। কৃতিকাকে জড়িয়ে ধরে উদয় হেসে ওঠে। গল্প ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।